নমস্কার, আমি তানিয়া। আমার লেখা পড়া আদিশক্তি আপনাদের কাছে নিবেদন করছি। গল্পটি সম্পূর্ণ ভৌতিক ঘটনার ওপর অবলম্বন। চলুন শুরু করি। নভেম্বর প্রায় শেষের দিকে। ধীরে ধীরে শীত জাঁকিয়ে বসছে কলকাতা শহরের বুকে। হঠাৎই সুমির অরিন্দমকে বলে বসে, কিরে চ ঘুরে আসি কোথা থেকে। বাইরের কোলাহলের মধ্যে থেকেও যেন অরিন্দম একটু অবাক হয়ে বলল, কোথায় যাব? সুমির হাঁপ ছেড়ে বলল, তোর হয়তো এই শহরের কোলাহল খুবই ভালো লাগে, কিন্তু বিশ্বাস কর ভাই, আর এই শহরে থাকতে ভাল লাগছে না। চল না, পাহাড় থেকে ঘুরে আসি। অরিন্দম চুপ করে কিছুক্ষণ বসে রইল এবং উত্তর দিল, পাহাড়? এই সময় তো পাহাড়ের দিকে বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে। আর দেখ, এমনিতেই আমি সবে বিয়ে করেছি, বউ আমাকে ছাড়বে কিনা আমি জানি না। সুমির ঠাট্টা করে বলল, বাবা, এর মধ্যে বউ নেওয়াটা হয়ে গেলি? সত্যি মনে হয় তুই জোরকা গুলাম হয়েই ছাড়বি। বাই দ্য ওয়ে, কলেজে থাকাকালীন তোর জানি কটা গার্লফ্রেন্ড ছিল? অরিন্দম একটু ইতস্তত বোধ করে বলল, আহ ছাড় না, পাস্ট ইজ পাস্ট, ওইসব নিয়ে আমি আর ভাবি না। তা কি বলছিলি, কবে পাহাড়ে যাবি? আর পাহাড় তো একটা কোনো জায়গা না, পাহাড় অনেক আছে, কোথায় যাবি? সুমির বলল, দার্জিলিং চ। দার্জিলিংয়ের নাম শুনেই অরিন্দমের মুখটা কিছুক্ষণের জন্য ফ্যাকাশে হয়ে উঠল, যেন কোনো গোপন অপরাধের কথা সে মনে পড়ল। কিরে, দার্জিলিং শুনে মুখটা ওরকম হয়ে গেল কেন? তখন অরিন্দম বলল, না কিছু না, ঠিক আছে, তুই টিকিটের ব্যবস্থা কর, আমরা যাব। তখন সুমির বলল, দ্যাটস লাইক আ ম্যান। সবসময় বউয়ের আঁচলের তলায় কী রে? মানছি নতুন বিয়ে হয়েছে, কিন্তু তা বলে বউয়ের কথায় উঠবি বসবি সেটা তো হয় না। বন্ধুদেরও কিছু সময় দিতে লাগে। তাহলে তুই বসের সাথে কথা বলে নে, আমি এদিকে টিকিটের ব্যবস্থাটা করছি। এই বলে সুমির চলে যায়। সুমির গাঙ্গুলি ছোটবেলায় মা বাবাকে হারায়। সে জেঠু আর জেঠিমার কাছে মানুষ হয়। মা বাবার ভালোবাসা কি সেটা সুমির জানে না। জেঠু নিতান্তই শান্ত স্বভাবের, কিন্তু জেঠিমা ছিলেন ঠিক তার উল্টো, রকচটা আর বদমেজাজি মানুষ। ওই পরিস্থিতিতে থেকে সুমির বিটেক ইঞ্জিনিয়ারিং পাশ করে। তারপর ধীরে ধীরে নিজের চেষ্টায় একটা চাকরির জোগাড় করে। সুমির এখন বেশ ভালো একটা মোটা অঙ্কের মাইনের চাকরি করে। সুমির আর অরিন্দমের ছোটোবেলাটা বেশ ভালো কেটেছে। মা বাবার আহ্লাদ, সব বায়না মা বাবা তার মিটিয়েছে। সুমির সবে কিছু মাস হলো নতুন ঘরে সদস্য এনেছে, তার বউ। সুমিরের সঙ্গে তার 5 বছরের সম্পর্ক ছিল। মেয়েটির নাম ছিল অনিন্দিতা। দেখতে যেমন সুশ্রী, ব্যবহারও ঠিক তেমনি ভালো। নভেম্বরের আকাশটা আজ যেন কীরকম ঘোলাটে হয়ে আছে। মেঘের মধ্যে যেন ধীরে ধীরে মৃদঙ্গ বেজে উঠছে। এই বুঝি ছোট্ট ছেলের মতন মুখ ফুলিয়ে আছে, একটু পরেই চোখ বেয়ে জল পড়বে। সুমির আকাশের দিকে তাকিয়ে তাকিয়ে এটাই ভাবছিল। হঠাৎ করে তার ফোনে একটা নোটিফিকেশান আছে, আপনার 2টি টিকিট কনফার্ম হয়েছে। সুমির সেটা অরিন্দমকে ফরওয়ার্ড করে দেয়। যেমন কথা তেমনি কাজ, দুজনই লাগেজ গুছিয়ে ট্রেনে চাপল।
ধীরে ধীরে ট্রেন তার দিগন্তের দিকে এগিয়ে চলে। সুমির আর অরিন্দম দুজনকে খুব ভালো বন্ধু হিসাবে এবং দুজনকে মানুষ হিসাবে খুব বিশ্বাস এবং ভালোবাসে। দুজনের মতে দুজন কোনো অন্যায় কাজ করতেই পারে না, দুজনেই খুব ভালো মানুষ। সারা রাত হই হুল্লোড়, আড্ডা, গান বাজনা করে তারা গন্তব্যে পৌঁছালো, দার্জিলিং। দার্জিলিং যেন এই নভেম্বরের শীতল আবহাওয়াটাকে ঠিক মানিয়ে নিতে পারছে না। পাহাড়গুলো যেন গুমড়ে আছে, কিছু একটা কষ্ট যেন বুকে চাপা পড়ে আছে পাহাড়গুলোর বুকে। সুমির বলছে, দেখ অরিন্দম, পাহাড়গুলো যেন মুখ গোমড়া করে আছে, আকাশটাও। অরিন্দম বলছে, এত ভাববার কি আছে, দেখলি না আমাদের কলকাতাতেও তো বৃষ্টি হব হব করছে, দার্জিলিংয়েও হবে বোধহয়, চল চল অত কিছু ভাবিস না। দার্জিলিং শুনেই যেন চোখের সামনে ভেসে ওঠে সারি সারি পাহাড়ের শৃঙ্গ, কাঞ্চনজঙ্ঘা, ঝর্ণার জল। প্রকৃতি যেন উজাড় করে ঢেলে দিয়েছে নিজের যৌবনতা। পাহাড়গুলো যেন নব যৌবনা নারী, ঝর্ণার জল যেন ধীরে ধীরে বয়ে পড়ছে তার লাবণ্য স্বরূপভাবে। পাখিগুলো যেন পাহাড়ের বুকে এসে শান্তির নিঃশ্বাস নেয়। চারিদিকে গাছপালা, স্নিগ্ধ ঠান্ডা হাওয়া, যেন প্রকৃতি নিজের সমস্ত ক্লান্তি এখানে এসে মিটিয়ে নেয়। সুমির আর অরিন্দম হোটেলে গিয়ে উপস্থিত হলো। দুজনেই সারাদিনের ক্লান্তি গিজারের গরম জলে ধুয়ে ফেলল। সুমির খাটে এসে বসলো, অরিন্দম তখন ছিল না ঘরে। হঠাৎ অরিন্দম এসে সুমিরকে বলল, ট্যান ট্যানা, গরম গরম ধোয়া ওঠা চিকেন মোমো, 2 বোতল বিয়ার আর পাকোড়া। সুমির বলল, তোর এখানে এসেও ড্রিঙ্ক করাটা ছাড়বি না। তখন অরিন্দম বলল, আহ ভাই, পাহাড় আর মদ, এই দুটো একসাথে কম্বিনেশন জানিস, উফ, জাস্ট স্বর্গ। এই বলে দুজনে পাহাড়ি মোমো, চিকেন আর 1 বোতল করে বিয়ার তারা খেলো। ঠিক কিছুক্ষণ পর তাদের জন্য লাঞ্চ এসে হাজির। লাঞ্চে রয়েছে পাহাড়ি ঝাল ঝাল চিকেন, সর্ষে দিয়ে ডাল আর অল্প একটু পোস্ত আর আলু ভাজা। স্টার্টার হিসেবে এইগুলো খাওয়ার পর, ডাল, পোস্ত, আলু ভাজা কিছু খাওয়ার পর যখন চিকেনটা দিয়ে ভাত মাখে, তখন সুমিরের নাকে একটা উটকো গন্ধ ভেসে আসে। সুমির বলে, কি আষ্টে গন্ধ ছাড়ছে, মনে হয় চিকেনটাকে ঠিকঠাকভাবে ধোয়নি। কি বলিস অরিন্দম? অরিন্দম খেয়ে বলে, হ্যাঁ রে, কিরম জানি গা গুলানো গন্ধ, চিকেনটা মনে হয় ভালো করে ধোয়নি, কেউ জানে মাছের আঁশের মতো গন্ধ ঠেকছে নাকি। বক ভাই, আমি এ খাবার খেতে পারবো না, তুই খেলে খা, আমি উঠছি, অলরেডি আই এম ফুল এসব খেয়ে। তখন সুমির বলে, এতগুলো খাবার ফেলা যাবে? বলে, তাহলে তুই আমার এঠোটা খেয়ে নে। সুমির বলে, আহ, মজা করিস না, ঠিক আছে ঠিক আছে, খেতে হবে না, ফেলেই দিই। আর এরকম উদ্ঘট খাবার, যেই খাবার খেলে বমি উঠে আসে, সেই খাবার না খাওয়াই ভালো। এই বলে দুজনে হাত পা ধুয়ে বেশ অনেকক্ষণ গল্প করতে করতে পাহাড়ের বুকে সন্ধ্যা নামে আসে। নিকষ থকথকে অন্ধকার যেন সমস্ত পাহাড়টাকে গ্রাস করে ফেলে। আকাশে তখন অষ্টমী তিথি, কৃষ্ণ অষ্টমীর তিথি, যেন চাঁদের লাবণ্য ধীরে ধীরে ম্লান হয়ে আসছে। তবুও যেন নিজের সর্বস্বটুকু উজাড় করে দিতে চাইছে চাঁদ। অল্প টিমটিমে আলো,
দেখতে দারুণ সুন্দর দেখাচ্ছে পাহাড়ি রাত। দুজনেই তখন ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট হাতে শুক টান দিচ্ছে। হঠাৎ করেই তারা হোটেলের সামনে দেখে কে যেন উবু হয়ে বসে আছে একটা কালো চাদর মুড়ি দিয়ে। অরিন্দম সুমিরের দিকে তাকায়, তাকিয়ে বলে, আচ্ছা ভাই, এই ঠান্ডার সময় বাইরে এইভাবে চাদর মুড়ি দিয়ে কে বসে আছে? তখন সুমির বলে, দেখ, কেউ হবে হয়তো, কেয়ারটেকারই হবে। বাইরের টিমটিমে হোটেলের আলোতে মুখটা ঠিক স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু একটা মানুষ যে বসে আছে সেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে। রাতের হালকা খাবার খেয়ে, রুটি আর তড়কা খেয়ে তারা ঘুমাতে চলে যায়। পরের দিন সুমির সকাল সকাল ওঠে। অরিন্দম তখনও লেপের উষ্ণতায় বশীভূত হয়ে নিদ্রাচ্ছন্ন। জানলা খুলতেই সূর্যের মিঠে আলো ঘরের মধ্যে প্রবেশ করে, সঙ্গে এক ঝাঁক কুয়াশা। সে অরিন্দমের গায়ে হাত দিয়ে ডেকে বলে, কিরে, ওঠ, জলদি ওঠ, জলদি ওঠ, চ চ, আজকে বেড়াতে যাব। কতদিনের শখ বলতো, পাহাড় দেখব, তাও আবার পায়ে হেঁটে। জানি পায়ে হেঁটে কিছুটা কষ্ট হবে, কিন্তু দারুণ মজা। ট্রেকিংয়ের মজাই আলাদা। কি বল ভাই, ওট ওট ওট। এই বলে সুমির তাকে পিঠের মধ্যে আলতো করে ডাকার ভঙ্গিতে সে ডাকে। ডেকে সে স্নান করতে চলে যায়। স্নান করে এসে দেখে অরিন্দম খাটের ওপর বসে আছে, মুখ গোমড়া করে। বলল, কিরে, কী হলো? যা স্নানটা চটজলদি সেরে আয়। বলে অরিন্দম স্নান করতে যায়। দুজনের স্নান হয়ে গেছে। এবার দুজনে হালকা কফি আর টোস্ট খেয়ে বেরিয়ে গেল। ট্রেকিং করতে করতে হঠাৎই সুমির মজার ছলে অরিন্দমের পিঠে একটা চাপড় দেয়। বলে, আরে পাস ভাই, তুই তো ট্রেকিংয়ে দারুণ। অরিন্দম আহ করে ব্যথাতে যেন কুঁকড়ে ওঠে। তখন বলল, কী হলো, তুই হঠাৎ এরকম কুঁকড়ে উঠলি কেন? তখন অরিন্দম বলে, আচ্ছা, তুই কি আমার উপর রেগে আছিস? তখন সুমির বলল, কই না তো, রাখবো কেন? আর তুই রাগার মতো তো কোনো কাজ করিসনি। কাল জানিস, তোকে আমি রাতে অনেকবার ডেকেছি, তুই একবারও সাড়া দিসনি। কাল রাতে আমি মরেও যেতে পারতাম। বলল, যা, এসব কি বলছিস? তখন অরিন্দম বলে, হ্যাঁ রে, মাঝরাতে বুকের ওপর যেন সযোজন পাথর আমার বুকের ওপর যেন কেউ চাপিয়ে দিয়েছে। বুকের পাঁজরের হাড়গুলো ভেঙে ভেতরে ঢুকে যেতে চাইছে। হৃৎপিণ্ডটা যেন মুখের ওপর চলে এসছিল, গলা দিয়ে বেয়ে। এত যন্ত্রণা আমি কোনোদিনও অনুভব করিনি। আর ঠিক যেন বুকের ওপর কে যেন বসেছিল, তার পায়ের আবতন বুঝতে পারছিলাম। জানি কারুর শরীরের ভার অত, তাও হতে পারে। আর তুই আমার জামাটা উঠিয়ে দেখ আমার পিঠে। তখন সে সুমির জামাটা উঠিয়ে দেখে দেখে বিড়াল আঁচড়ালে যেমন একটা গাঢ় আঁচড়ানো দাগ হয়, সেই রকম দেখে চমকে ওঠে। বলল, ঠিক আছে, তুই চল, বাদবাকিটা দেখছি। তারা হোটেলে আসে। হোটেলে এসে তারা হোটেলের কেয়ারটেকারকে ডাকে। ডেকে বলে, আপনারা দেখেন না হোটেলের মধ্যে কোন জঙ্গলি জানোয়ার
ঢুকে পড়তে পারে, আপনারা সেদিকে খেয়াল রাখতে পারেন না। রাত্রেবেলা জানেন আমার বন্ধুর কত বড় বিপদ হতে পারত। তখন সুমির অরিন্দমের পিঠের ওপর দিয়ে জামাটা তুলে তাদেরকে দেখায়। হোটেলের কেয়ারটেকার এবং বাদবাকি লোকেরা চুপ হয়ে যায়, কোনো কথা বলে না। তখন সুমির আগে বলে, চুপ হয়ে আছেন কেন? যান গিয়ে একটা ফার্স্ট এডের ব্যবস্থা করুন। চুপ করে দাঁড়িয়ে আছে। নে ভাই তুই বস, এই বলে ওষুধ টষুধ লাগিয়ে দেয় পিঠে। তারপরে যথারীতি লাঞ্চে আজকে সেফ নিরামিষ খাবার, মাংস নেই, মাছও নেই। নিরামিষ খাবারটা খেয়ে তারা দুপুরবেলা একটুখানি রেস্ট নিয়ে রাত্রেবেলা যথারীতি আবার দুজনে একটা একটা বিয়ার নিয়ে খেতে শুরু করলো। পরনে সোয়েটার, প্যান্ট, টুপি। আজ যেন দার্জিলিংয়ের তাপমাত্রাটা বেশ নেমেছে, ঠান্ডাটা বেশ লাগছে। পায়ের তলের মার্বেলগুলো যেন বরফে পরিণত হয়েছে। তাই তারা দুজনে মোজাও পরে নিল। বারান্দায় তারা আবার আসে, দুজন চেয়ার্স করে বিয়ার খেতে শুরু করে। হঠাৎই আবার দেখে কে যেন বসে আছে, একটা লোক হাতের মধ্যে দিয়ে যেন কি একটা ছড়াচ্ছে। বাইরে টিমটিমে আলোতে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। ঠিক তার 5-10 মিনিটের মাথায় একটা উগ্র কটু গন্ধে যেন ভরে গেল চারিদিক। দুজনেরই চেতনা প্রায় বিলীয়মান। এতটা তীব্র কটু গন্ধ কখনো হতে পারে? সহস্র মরা পচলেও যেন এইরকম গন্ধ ছাড়ে না। আধ এক ঘন্টা পর দুজনেরই জ্ঞান ফেরে। জ্ঞান ফিরে দেখে চারিদিকে কত লোক, আর তারা সবাই রক্তাম্বর পরা, গলায় পদ্ম ফুলের বীজের মালা, আর হাতে করে প্রত্যেকের হাতে এক একটা করে নরকরটি। দেখেই বোঝা যাচ্ছে তারা তান্ত্রিক। তাদের মধ্যে একজন অরিন্দমকে বলে বসল, নরাধম, নরপিশাচ, তুই কি কর্মকাণ্ড করেছিস তা তোর বন্ধু জানে? সুমির বলে, কেন, ও কি করেছে? বলে, জিজ্ঞেস কর নিজের বন্ধুকে। রাবণ যে ভুল করেছিল বেদবতীর সাথে, সেই ভুল তোর বন্ধুও করেছে। তখন অরিন্দমের মুখটা ছোট হয়ে আসে। অরিন্দমের মনে পড়ে গত আগস্ট মাসে সে দার্জিলিংয়ে আসে অফিসেরই একটি কাজে। ভাদ্র মাস, কলকাতা জলে থই থই করছে। দার্জিলিং তখন সাদা এবং হালকা বেগুনি রঙের ফুলে ভরে উঠেছে, যেন নবযৌবনা কোনো কিশোরী নতুন জামা পেলে যেরকম খুশি হয়, ঠিক সেই রকম আনন্দে উদ্ভাসিত হয়ে উঠেছে দার্জিলিং। টপ টপ করে বৃষ্টির জলের ফোঁটা পড়ে ফুলের পাপড়ির উপর। আহা, পাহাড় যেন বর্ষায় আরও ভয়ঙ্কর সুন্দরী হয়ে ওঠে। অরিন্দম অফিসের কাজের সূত্রে দার্জিলিং আসে। সুমির সেটা জানত। হঠাৎই সুমির অরিন্দমকে সে রাতেই ফোন করে, কিন্তু অরিন্দম ফোন তোলে না। অরিন্দম হোটেলে ফিরে সমস্ত কাজের জিনিসপত্র গুছিয়ে হাতে এক পেগ গ্রাম আর ল্যাপটপে টুকটাক কাজ করতে শুরু করে দেয়। হঠাৎই বিদ্যুতের ঝলকানিতে পাওয়ার কাট হয়ে যায় হোটেলের। অরিন্দম বলে বসে, এই যা, কারেন্ট চলে গেল। পকেট হাতড়াতে দেখে দেশলাই নেই। আরেক পকেটে হাতড়ে দেখে সিগারেটও নেই। যা, সিগারেট আর দেশলাই
দুটোই শেষ। যাই, বাইরে গিয়ে দেখি কোনো দোকান খোলা আছে কিনা। ছাতা আর হাতে টর্চ নিয়ে বেরিয়ে পড়ে অরিন্দম। ঘরের মধ্যে সেলফোনটা ভুলে যায়। পাহাড়ি এলাকায় যেতে টর্চ, ছাতা এগুলো আবশ্যক। সেলফোন যদি কোনো কোনো সময় কাজ না করে, বন্ধ হয়ে যায়, সেই অর্থে টর্চটা কম্পালসারি। মাথায় ছাতা, হাতে টর্চ নিয়ে দেখতে বেরোলো কোনো দোকান খোলা আছে কিনা। রাত তখন 10টা। পাহাড়ে সন্ধ্যা নামলেই অন্ধকার ঢেলে আসে। নিকষ ছায়া যেন ঢেলে আসে চারিদিকে। নিকষ কালো অন্ধকার। কোথাও কোনো লোক নেই, কোনো দোকানপাটও খোলা নেই। বৃষ্টির ঝড়ঝড়ানিতে অরিন্দম ধীরে ধীরে এগোতে থাকে। একেই পাহাড়ি রাস্তা, পা পিছলে গেলে বিপদ। একটু এগোতেই দেখে এক মেয়ে দাঁড়িয়ে। মেয়েটির বয়স 22-23 হবে। পরনে হালকা গোলাপি রঙের শাড়ি আর সাদা ব্লাউজ। কাছে যেতেই দেখল অরিন্দম মেয়েটি পুরো ভিজে গেছে। আরও সামনে গিয়ে তার মুখটা স্পষ্ট করে দেখল মুখটা বেশ লাবণ্যময়। তখন অরিন্দম বলল, তোমার নাম কি? ওপার দিয়ে আওয়াজ আসলো, আমার নাম চন্দ্রিমা, চন্দ্রিমা ভট্টাচার্য। আমি এখানেই থাকি। বিশেষ একটি কারণে আমি একটা জিনিস নিতে এসেছিলাম, কিন্তু অন্ধকারের জন্য আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না। কি করি বলুন তো? তখন অরিন্দম বলল, ঠিক আছে, আপনি আমার সাথে আসুন। অরিন্দম এই বলে তাকে নিজের হোটেলে নিয়ে আসে। হোটেলে তখন কারেন্ট অফ। হোটেলে নিয়ে এসে সে দরজাটা বন্ধ করে দেয়। হাতে টর্চ জ্বলছে। অরিন্দম ঠিক যেন সেই সময় অরিন্দম ছিল না, পরিণত হয়েছিল এক পিশাচে, নরপিশাচে। হঠাৎ করে মেয়েটির গাল উদ্দেশ্য করে হাত দিতেই দেখল গালটা তুলোর থেকেও নরম। তারপর কোমরে হাত দিতেই মেয়েটি বলল, এ কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন। অরিন্দম তখন রামের হালকা নেশায় নিজের পৌরসত্ব যেন ফেটে বেরোতে চাইছে। অরিন্দম তখন মেয়েটিকে দিকে যেন নিজের বাহুডোরে বেঁধে ফেলল। সমস্ত জোর যেন অরিন্দমের গায়ে ভর করেছিল সেদিন। টর্চটা বিছানার ওপর ছুঁড়ে ফেলতেই ঘরটা যেন একদিকে পুরো অন্ধকার আর আরেক দিকে নির্দিষ্ট একটি স্থানে টর্চের আলো পড়ছে। অরিন্দম মেয়েটিকে গ্রাস করল। রাহু যেমন সম্পূর্ণ পূর্ণিমার চাঁদকে গ্রাস করে ফেলে, ঠিক যেন অরিন্দম সেইভাবে গ্রাস করল। পূর্ণগ্রাস। কিছুক্ষণ পর মেয়েটি বেদনায় কাতরাতে কাতরাতে বলল, আপনি জানেন না আমি কে। এর বদলা আপনার ওপর আসবেই। অরিন্দম রাগের চোটে মেয়েটির ওপরে বসল এবং গলা নির্দেশ করে 2 হাত আগিয়ে গলাটা টিপে ধরল। অরিন্দমের শরীরের ভারে মেয়েটির পাঁজরগুলো মড়মড় করে ভেঙে যায়, আর তার সাথে ভেঙে যায় ঘাড়ের হাড়টাও। ঠিক তার 10 মিনিট পর কারেন্ট আসে। অরিন্দম লাশটাকে নিয়ে সেই রাতেই দূরে পাহাড়ে নিয়ে গিয়ে খাদের ধার থেকে ফেলে দেয়। লোকে যাতে ভাবে এটি একটি নিছক অ্যাক্সিডেন্ট। খাদে এরকম মানুষ বর্ষাকালে পড়ে যেতেই পারে।
সব কথা অরিন্দমের মনে পড়ল। তখন একজন বলল, তোর কাল ঘনিয়ে এসছে অরিন্দম। তোর সাথে যে আছে সে নিষ্পাপ। সে সারা জীবন ভক্তি করেছে, হরির নাম করেছে। তোর সাথে থাকলে এরও বিপদ হতো। আমরা সেটা হতে দেব না। একে আমরা নিজের কাছে নিয়ে এসেছি। পেছন ঘুরে দেখ। অরিন্দম পেছন ঘুরতেই তার গলাটা যেন মরুভূমির থেকেও শুষ্ক হয়ে ওঠে, খড়খড়ে। পেছন ঘুরতেই তার দু চোখ বিস্ফারিত, রক্ত যেন চলাচল করতে ভুলে গেছে। হৃৎপিণ্ডটা যেন রেলগাড়ির থেকেও দ্রুত গতিতে ধক 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 করছে। পেছন ঘুরতে সে দেখে এক পিশাচিনী উবু হয়ে বসে আছে। তার শরীরটা ঠিক দুমড়ানো মুচড়ানোর মতন, এক অবয়ব। কাল যেন তার কাছে আসছে ধীরে ধীরে ধীরে। তাকে লক্ষ্য করে তার বুকের ওপর বসে পড়ে সেই পিশাচিনী। অরিন্দমের সমস্ত বুকের হাড় পাঁজর ভেঙে ভেতরে ঢুকে যায় এবং সাথে সাথে তার ঘাড়ের হাড়টাও ভেঙে যায়। অরিন্দম মৃত্যুর কোলে ঢলে পড়ে। পিশাচিনী হেসে ওঠে, হেসে বলে, এতদিনে আমার প্রতিশোধ পূরণ হলো। আমি মৃত্যুর পরে নয় পিশাচজনী প্রাপ্ত হয়েছি। এই তো মৃত্যুর আগেও নরপিশাচ ছিল। এই বলে পিশাচটি অরিন্দমের শরীরটা খুবলে খুবলে খেতে দেখে। সুমির এসব দেখতে দেখতে প্রায় অচৈতন্য হয়ে পড়ে। দুদিন পরে সুমিরকে একটি পরিত্যক্ত বাগান থেকে উদ্ধার করে। মরা বাগান বলতে পারেন। বাগানের মধ্যে কোনো ফুল গাছ নেই, সব কটা গাছ মরা। সুমিরকে নিয়ে আসা হয় হোটেলে। সেখান থেকে সুমিরকে ফোন করে বাড়ির লোক। কি রে, আমি জেঠু বলছি। প্রায় দুদিন থেকে তোকে ফোনে পাচ্ছিলাম না। কি ব্যাপার সুমির? তুই তো কোনোদিনও এরকম ইরেসপন্সিবল ছিলিস না। সুমির হোটেলের লোকগুলোকে বলে সব ঘটনা। সুমির বলে, একটা পুলিশে ডায়েরি করতে হবে, মিসিং ডায়েরি, আমার বন্ধু নিরুদ্দেশ। পুলিশে ডায়েরি করা হলো। অরিন্দম তো দূর। অরিন্দমের পরনে একটা শার্টের সুতো খুঁজে পেল না কেউ। সুমির মুখ ছোট করে বাড়ি ফিরে আসে। সুমির যেন এর জন্য নিজেকেই দায়ী করে। সে যদি না বলতো আমার সাথে দার্জিলিং যাবি অরিন্দম, তাহলে হয়তো এই দিন তাকে দেখতে হতো না। সুমিরের সাইকিয়াট্রিক প্রবলেম দেখা দিতে শুরু করে। বাড়ির লোক বুঝতে পারে এবং ঠিক তার 2 বছরের পর সুমিরের সাথে তিথির বিয়ে হয়। সুমির যেন নিঃসঙ্গতায় না ভোগে, তার জন্য সুমিরের বিয়ে দেওয়া হয়। মেয়েটি ভারী ভালো। বিয়ের পর মধুচন্দ্রিমায় কোথায় যাবে জিজ্ঞাসা করতেই তিথি বলে ওঠে, কোথায় আবার, বাঙালির হানিমুন বলতে তো ওই টিপুদা, দীঘা, পুরী, দার্জিলিং। আর তুমি তো জানো আমার পাহাড় কত ভালো লাগে। চলো না গো, আমাকে পাহাড় নিয়ে চলো, দার্জিলিং যাব। আমার অনেক দিনের ইচ্ছা যে আমি টাইগার হিল দেখবো, ওখান থেকে সূর্যোদয় দেখবো, পাহাড় দেখবো। চলো না গো, নিয়ে চলো আমাকে। সুমির তার নববিবাহিতা
বউকে না করতে পারল না। ভেতরে সমস্ত কষ্টকে আটকে রেখে তারা রওনা হয় দার্জিলিংয়ের দিকে। এইবার এক নতুন জায়গা। সেই হোটেলে ঢুকে ফ্রেশ হয়ে আবার যথারীতি দুজনে লাঞ্চে বসলো। লাঞ্চে আছে পাহাড়ি চিকেন, ডাল, তরকারি, ভাজা, সব। স্টার্টার শেষের পর যখন চিকেন দিয়ে ভাতটা মাখছে তিথি, এক গরস গালে দিতেই তিথি বলে ওঠে, কি কটু গন্ধ, ইস, চিকেনটা মনে হয় ভালো করে ধুইনি জানো। সুমিরের যেন সব স্মৃতি ফিরে আসছে। হাতের মধ্যে থাকা ডাল দিয়ে মাখা ভাতের গ্রাসটা যেন মুখে উঠছে না। ভাতটা থালায় রেখে হাত ঝেড়ে হাত ধুয়ে উঠে পড়ল সুমির। সেদিন গোটা দিন তিথির সাথে কোনো কথা বলেনি সেরকম। মধুচন্দ্রিমা মনেই হচ্ছে না। দুজনে পরে রাতের দিকে রুটি তরকারি খেয়ে শুয়ে পড়ল। ঘুমের মধ্যে সুমির স্বপ্নাদেশ পায়। স্বপ্নাদেশও না, ঠিক যেন চেনা পরিচিত কারোর আদেশ। স্বপ্নের ওপার থেকে বলছে, সুমির, এই কামনা বাসনা বড় ভয়ানক রে, বড় ভয়ানক। দেখ না, আজ আমার বউ বাচ্চা অনাথ। ভাবে আমি নিরুদ্দেশ হয়ে গেছি। আদৌ যে আমি মৃত। জানিস, আমিও একই জনিতে প্রাপ্ত হয়েছি, পিশাচ জনি। ওই যে পিশাচিমি করেছিলাম বেঁচে থাকতে, একটা মেয়েকে খুবলে খেয়েছিলাম, মেরে ফেলেছিলাম, তার যন্ত্রণা এখন ভোগ করতে হচ্ছে। মরে গিয়েও শান্তি নেই জানিস সুমির। এক নিম্নগামী তান্ত্রিক আমাকে বশ করেছে। বাড়ির কুকুরের সাথেও বোধহয় মালিক এত খারাপ আচরণ করে না যতটা না আমার সাথে সেই তান্ত্রিক করে। আমি বড় কষ্টে আছি রে। ভুলেও কোনোদিনও কামনার বশে কোনো অন্যায় করিস না। বেঁচে থাকতে তো ফল ভুগবি, মরে গেল নিস্তার নেই, নিস্তার নেই, নিস্তার নেই। এই বলে স্বপ্নটি যেন সাদা কোন আলোর মধ্যে মিলিয়ে গেল।